চলো আজ সকালের পরিবেশটা আমি তোমাদেরকে দেখাই। তো আমাদের বাড়ির চারপাশের পরিবেশ দেখো এটা। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 7টা আর এই মাত্র ঘুম থেকে উঠলাম। তো এই গেল একটা ফুল, চলো আরও কয়েকটা ফুল দেখাই আমাদের কাছে। এই হচ্ছে নীল জবা, যেটাকে অনেকেই শ্বেত জবা বলে, আবার অনেকেই নীল জবা বলে, আবার অনেকেই অনেক রকম নামে জানে। তো আমি বিশেষ করে শ্বেত জবা বলেই ডাকি, মানে শ্বেত জবা বলেই চিনি। আর এই দিকে দেখো হচ্ছে আমার কাঠগোলাপ গাছে এত সুন্দর সুন্দর কাঠগোলাপ ফুল, কিন্তু এবার একটা কাঠগোলাপ ফুলও পারার মতো কায়দা নেই, কারণ গাছটা বড় হয়ে গেছে অনেকটা। আর কয়েকদিন আগে কাঠগোলাপ ফুলের একটা ডাল ভেঙে গিয়েছে একদম সুপারির খোল করে। আর এই দিকে ছোট্ট শশা গাছে কয়েকটা করে শশা ধরেছে। আর এই দিকে দেখো আমাদের ঝিঙে গাছে কিন্তু অনেকগুলো পরিমাণ ঝিঙে ধরেছে। এই হচ্ছে গ্রামের এক সুবিধা। গ্রামের বাড়িতে থাকলে উঠোনের মধ্যেই অনেক রকমের সবজি বা অনেক রকমের ফুল করা যায়, খুব ভালো লাগে দেখতে যে জিনিসগুলো আমার। তো ঝিঙে গাছটাতে অনেকগুলো ঝিঙে ধরেছে, কাঠগোলাপ গাছ ভর্তি ফুল ফুটেছে, শ্বেতজবা ফুটেছে, অনেক কিছু। তো সব কিছু তো তোমাদেরকে দেখালাম। তারপর কিন্তু আমি ফ্রেশ হয়ে এসেছি বিছানাপত্র তুলতে। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। এদিকে আমি বিছানাপত্র সব কিছু তাড়াতাড়ি করে তুলছি, মা যাবে হচ্ছে মামা বাড়িতে। আর এই যে দেখো বিছানার এই একটা কাঁথা তো আমার প্রয়োজনই পড়ে না, মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে রাতের বেলা, তখন কিন্তু দুটো কাঁথা প্রয়োজন হয়, তার আগে প্রয়োজন হয় না। তো এই হচ্ছে বালিশ কম কি বলে এই সব জিনিসগুলো গোছানো হয়ে গেল মোটামুটি করে। আর আকাশটা এত খারাপ যাচ্ছে যে সব জিনিসপত্রগুলো গোছাবো সেটা একদমই হচ্ছে না। কতগুলো জামা কাপড় রয়েছে ধুয়ে দেওয়ার জন্য, সেগুলোও হচ্ছে না, একটা কোনো কাজ হচ্ছে না ঠিকঠাক করে। তো এইদিকে দেখো বিছানাটা প্রায় আমার গোছানো শেষ হয়ে গেছে, ওইদিকে গিয়েছিলাম ডাক ছিল। আর এইদিকে হচ্ছে বিছানাপত্র তুলে আসলাম রান্নাঘরে এসে দেখো মা জল ফোটাচ্ছে। আর এই গরম জলের মধ্যে তেল দিয়েছে, তেল দিয়ে তারপর দেখো এখানে দেওয়া হচ্ছে এখন কাঁচা পাকা লঙ্কাগুলো। মানে লঙ্কাগুলো পেকে গেলেও কিন্তু কাঁচা রয়েছে। আর তোমরা যারা এই পদ্ধতিতে লঙ্কাগুলো মানে করতে চাও, কি বলে এই রকম গরম জল ফুটিয়ে তার মধ্যে হালকা করে তেল দিয়ে তারপর এই লঙ্কাটা 2-4 মিনিট দিয়ে ভিজিয়ে রেখে গরম জলের মধ্যে ফুটন্ত, তখন এই লঙ্কাটা সুন্দর করে ছেঁকে তুলে তারপর রোদ্রে দেবে, তখন দেখবে একদম বাজারের কেনা শুকনো লঙ্কার মতো হয়ে গেছে তোমাদের বাড়ির লঙ্কায়। আর লঙ্কাগুলো দেখলেও তখন শান্তি লাগে। আর আমাদের তো এবার লঙ্কা করা হয়নি, তো এই সব পাকা লঙ্কা কিনে আনা হয়েছে। কিনে এনে কিন্তু দেখো এখানে এরকমভাবে সেদ্ধ করছি, সেদ্ধ করে তারপর শুকিয়ে কিন্তু স্টোর করব, সারা বছরের জন্য হয়ে যাবে। যেহেতু আমাদের শুকনো লঙ্কার তরকারি খুব একটা খাওয়া হয় না, সবারই নাকি পেট জ্বালা করে, বিশেষ করে আমার পেট জ্বালা করে, সে কারণেই খাওয়া হয় না। কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়, আর শুকনো লঙ্কাটা জাস্ট ফোড়নের জন্য প্রয়োজন হয় বেশি করে। আর যখন অনেক বাইরের মানুষ আসে তখন কিন্তু শুকনো লঙ্কা প্রয়োজন হয়। আর এভাবে শুকনো লঙ্কা স্টোর করবে তাহলে দেখবে বাজারে কেনা শুকনো লঙ্কার মতো হয়ে গেছে, তোমাদেরকে বাজার থেকে শুকনো লঙ্কা কিনতে হবে না, বাড়িতেই তোমরা অনেক সুন্দর করে স্টোর করতে পারবে এভাবে যদি তোমরা তৈরি করো। আর এইভাবে তৈরি করাটা আমরাও কিন্তু আগে জানতাম না, একজনের কাছ থেকে শিখেছি, শিখে নিয়ে তারপর কিন্তু এইভাবে তৈরি করেছি। তো শুকনো লঙ্কা সেদ্ধ করে ওভাবে রোদ্রে দেওয়া হয়ে গেছে। আর এখানে বসেছি আমি ভাত খেতে। দেখো কোয়া সেদ্ধ রয়েছে, পাট শাক ভাজা রয়েছে, আর বাদাম আলু ভাজা, সঙ্গে রয়েছে কাঁঠালের তরকারি, মাছের তরকারি, কাঁঠালের তরকারি না সরি শুধু মাছের তরকারি ছিল। তো দেখো এই দিকে খাওয়া দাওয়া শেষ করে লঙ্কা রোদ্রে দিয়ে তারপর এসেছি কিন্তু কালো কচু কাটতে, যেটা মা নিয়ে যাবে মামাদের বাড়িতে। দিদা বলছিল কালো কচু খাবার জন্য, তো দিদা এখান থেকে খেয়ে গেছিলো, আর মানে ছোলা দিয়ে খেতে চেয়েছিল, তো দেওয়া হয়নি। এখানে কালো কচুর আগে পাতাটা তুলছি, তারপর কিন্তু এই জায়গায় এত একটা ডাঁড়ি নেই, কালো কচুর যে ডাঁড়িগুলো হয়, এই কালো কচুর ডাঁড়িগুলো আনতে হবে ওই দিকের বাঁধের মাথা থেকে। তো আমি আগে পাতাগুলো তুলে প্লাস্টিকে ভরে দিয়ে যাব, তারপর মা রেডি হতে হতে ওই দিক থেকে গিয়ে কচুর ডাঁড়িগুলো নিয়ে আসবো, এনে রেডি করে ব্যাগে দিয়ে দেবো, নিয়ে যাবে। আর এই যে আজকে নিয়ে যাওয়া হচ্ছে শুধুমাত্র এতটুকুই, কালো কচুর পাতা, আর রয়েছে হচ্ছে কতগুলো গন্ধরাজ লেবু, যেটা আমাদের বাড়িতেই আছে। এই দিকে গাছটা রয়েছে, আমি যেদিকে আছি মানে তার বাঁ দিকেই রয়েছে গাছটা, একটু ভেতর দিকে, তোমরা দেখতে পাও না, দেখতে পাচ্ছ না, আমি দেখাচ্ছি না, তো দেখতে পাবে কিভাবে।
তো দেখো এখান থেকে যতটুকু পাতা তুললাম তাতেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে, কারণ ওরা 4 জন মানুষ, মা মিলে হবে 5 জন, আর 2 জন আসবে, ওরা আসবে রাতের বেলা, তো রাতের বেলা হয়তো শাক খাবে না, অত কিছু জানি না। তো যতটুকু পাচ্ছি এখানে ততটুকুই তুলছি, কারণ পরিষ্কার জায়গা থেকে পাতাটা তুলতে হবে, নোংরা জায়গা থেকে তোলা যাবে না। আর এই যে হয়ে গেল 1 ঝুড়ি কচু পাতা। তো সব মিলিয়ে দেখো তুলে নিয়েছি। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে, সব তুলে রেডি করে দিয়ে মাও রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে মাকে গাড়িতে তুলে দিতে। আর এই দিকে দেখো আমার অবস্থা যা তা কি বলবো, মা তো সুন্দর করে রেডি হয়ে গেছে, মামা বাড়ি যাচ্ছে, আর আমার হাতে রয়েছে ব্যাগ, তারপর মোবাইল, সব কিছু নিয়ে একসঙ্গে যাচ্ছি মায়ের সঙ্গে। মাকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে এসে আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো শেষ করতে হবে। তো আমার মাকে কেমন লাগছে বলো তো? মাকে কিন্তু এই শাড়িটা আমার দিদি গিফট করেছে পয়লা বৈশাখে। তো মা এই শাড়িটাই যে পরলো আজকে, অনেক দিন থেকেই রয়েছে, পরবে তো পরা হয়নি, আর আজকে পরলো। তো যাচ্ছি গাড়িতে তুলে দিতে মাকে। তো মা তো চলে যাবে এখন, আর আমার সারাটা দিন একা একাই থাকতে হবে। কালকেও আসবে কিনা জানি না, পরশু দিন যদি আসে তাহলে কালকের দিনটাও একা একাই যাবে। আর একা একা থাকাটা আমার খুব বিরক্তি লাগে, ভালো লাগে না। মা থাকলে তবুও একটু ভালো লাগে। মা যেত না। আজকে হচ্ছে আমার মামা বাড়িতে গীতা পাঠ হবে, তো দিদা অসুস্থ, প্রচণ্ড পরিমাণে অসুস্থ, এখন আরও বেশি। যত দিন যাচ্ছে ততই খারাপ হয়ে যাচ্ছে। এখন তো কোনো কিছুই রেসপন্স পাওয়া যায় না, শুধু একটুখানি হাত নাড়ে, অতটুকুই, আর কোনো রেসপন্স পাওয়া যায় না। তো দেখো মাকে গাড়িতে তুলে দিয়ে এসে এখানে দাদার জামা কাপড়গুলো ধুয়েছিলাম, এগুলো মেলে দিচ্ছি। তো এখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সবগুলো মিলিয়ে মেলে দিতে অনেকটা সময় লাগবে। তো আমি তো জামা কাপড় মেলছিলাম, এখানে হয়েছে এক মজার কাণ্ড। এই যে দাদার পিঙ্ক কালারের শার্টটা মেললাম, এই শার্টের ভেতরে একটা প্রজাপতি আটকে গেছে, ফড়িং আটকে গেছে। অনেকটা সময় থেকে এই ফড়িংটা এখান থেকে ওখান উড়োউড়ি করছিল। তো আমি তো জামা কাপড় মেলছিলামই, তার মধ্যখানে দেখো ওই ফড়িংটা এখানে আটকে গেছে। এখন তো আর বেরোতেই পারছে না, তো আমি বেরও করলাম না ইচ্ছে করে। এখন আগে তোমাদেরকে দেখাবো, তারপরে বের করব। আর ফড়িংটা অনেক ছটফট করছে বের হবার জন্য। তো আমি এখানে দেখছি আর হাসছি যে কীভাবে আটকে গেল। এতক্ষণ থেকে এদিক আর ওদিক করছে, তো হঠাৎ করে শার্টের ভেতরে আটকে গেল। এই যে দেখো সবগুলো জামা কাপড় মেলা হয়ে গেল। এখন দেখাবো তোমাদেরকে ফড়িংটা আমি কতটা ভাবে আটকে আছে আর কীরকম করছে। একবার এদিক একবার ওদিক করছে, কিন্তু বেরোতে আর পারছে না। তো আমি একবার ফাঁকা করেও দিলাম, কিন্তু তবুও বেরোতে পারলো না। তো এই যে আছে, আবারও এখনও আছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আমি। এই যে দেখো কত সুন্দর করে আটকে আছে শার্টের ভেতরে। এই যে এখন বেরোতে পারবে, এই যে বেরিয়ে গেল ফট করে, যেই না ফাঁকা করলাম অমনি বেরিয়ে গেল। তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে। এখানে হচ্ছে বাসন ধোবার বাকি রয়ে গেছে এখনও। তো অনেকগুলো আর কি, কোথায় অল্প একটু বাসনই রয়েছে, এটুকু মাজলে এখন কাজ আপাতত পরিমাণে শেষ হয়ে যাবে বাসন মাজাটা। তো বাসন মেজে স্নান টান করে নিলেই কাজ শেষ। রাতের বেলা আছে বৌদিদের বাড়িতে কীর্তন, ওদের বাড়িতে যেতে হবে। তো বাসন মাজা আমার অলমোস্ট ডান হয়ে গেল, এখন শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। তো বাসন মাজা হয়ে গেল, এখন ধুলেই হয়ে যাবে কাজ। আপাতত পরিমাণে মানে বাসন ধোয়া হয়ে গেলে সব কাজ শেষ। তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলেই হয়ে যাবে দুপুরবেলার খাওয়া দাওয়া। এখানে দেখো এই কড়াইটার কীরকম অবস্থা হয়েছে। এখন আর আমি বালি বের করলাম না, বালি বের করলে মাজতে অনেকটা পরিমাণ টাইম লাগবে। ঘরে আরও কিছু বাসন রয়েছে, যেগুলো ধুয়ে তুলে রাখতে হবে। আমার কোনো কাজ নেই সেই বাসনগুলোতে। তো এই যে বাসন মোটামুটি হয়ে গেছে। সকালের কাপ রয়ে গেছিলো, দুপুরের কি বলে দুটো থালা টালা সব কিছু মিলিয়ে মোটামুটি যতটুকু হয় আর কি, দুটো মানুষের খাওয়া দাওয়া করে যতটুকু বাসন হয় ঠিক ততটুকুই রয়ে গেছে। আর এইদিকে দেখো কি বলে, আকাশটা তো প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে আসছে, যেহেতু একা একা কাজগুলো সারছি তো সময় লাগছে অনেকটাই। তো বাইরে অনেক জিনিস রয়েছে, সেগুলো এখন গিয়ে ফটাফট করে তুলতে হবে। তুলে নিয়ে তারপরে কিন্তু ঘরদোর ঝাড় দিয়ে স্নান করতে হবে। বেলা অনেকটা হয়ে গেছে, এখন সময়ের অভাব হলে যা হয়। তো এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজটা শেষ করতে। রান্নার কাজ শেষ বলতে রান্না করেছি হচ্ছে ডাল, সকালের রয়েছিল আলু সেদ্ধ, সকালের কি বলে একটু সবজি বানিয়েছিলাম সকালবেলা নিরামিষ করে, তো সবজি রয়েছে। এখন শুধু ডাল আর আলু ভাজি করছি। তো বাবাকে বলেছিলাম বিকেলবেলা ডিম আনতে, তো ডিমের অমলেট করে দেবো রাতের বেলা, তাহলে কিন্তু ওদের হয়ে যাবে। আর আমি তো রাতের বেলা খাবো না, ওদের বাড়িতে কীর্তন আছে, তো ওখানেই যেতে হবে।
আর কীর্তনের আগে দেখো কি অবস্থা হয়েছে, আমাদের পাশের বাড়িতে সাপ এসেছে। দেখো কত বড় সাপটা, কেউ যদি চিনে থাকো এই সাপটা কি সাপ তাহলে কিন্তু বলে যেও কমেন্টে, কারণ এই সাপটা এরকম সাপ দেখিনি, এত সরু আর এত লম্বা আর কালো কুচকুচে সাপটা, এরকম সাপ আগে দেখিনি, এই যে ফার্স্ট টাইম দেখলাম। তবে দেখে মনে হচ্ছে সাপটা প্রচণ্ড বিষাক্ত, কোনোভাবেই যাচ্ছিল না। তারপর আমাদের বাড়ি থেকে কালো ফিনাইল নিয়ে দেওয়া হয়েছে, তারপর সাপটা গেল। তো দেখো এই যে আছে এখনও এখানে এইভাবে রয়েছে, যাবে যখন তখন দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। যখন যায় তখন কতটা স্পিডে যায়, যে যখন মানে যায় বলতে যখন চলে সাপটা। এখানে অনেকক্ষণ থেকে রয়েছে, আধা ঘন্টা আর বেশি হয়ে গেল। ওরা ডাকছিল, তো আমরা ভাবছিলাম চলে গেছে, হয়তো কথা বলছে। তারপর ফোন করলো আসার জন্য, তখন আসলাম। আর এই যে দেখো সাপটা কতটা পরিমাণ লম্বা আর কতটা সরু। তো সাপটা এই যে যাচ্ছে এখানে, আর তো ভয়ই লাগে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর সাপটার নাম জানলে কেউ কমেন্টে জানিয়ে যেও। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, টাটা।